আজকের আলোচনা হজমের এমন দুটো উপসর্গ নিয়ে যা প্রায়শই একসাথেই দেখা দেয়, কিন্তু আমরা অনেক সময় সাধারণ সমস্যা ভেবে হয়তো এড়িয়ে যাই। দীর্ঘস্থায়ী পেটের গ্যাস আর তার সাথে মলের সাথে খাবার প্রায় গোটা অবস্থায় বেরিয়ে আসা। ঠিক। তো আমাদের হাতে থাকা নানা বিশ্লেষণ ঘেটে এই ডিপ ডাইভে আমরা একটু বোঝার চেষ্টা করব কেন এই দুটো উপসর্গ একসাথে হলে সেটা হজম প্রক্রিয়ার গভীরে কোনো বড়সড় গোলমালের ইঙ্গিত হতে পারে। ঠিক তাই। যখন এই দুটো উপসর্গ একসাথে বেশ কিছুদিন ধরে দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তখন সেটা শুধু সাধারণ বদহজম যাকে আমরা ইনডাইজেশন বলি, সেটা নাও হতে পারে। আচ্ছা। এটা প্রায়শই ইঙ্গিত দেয় যে খাবার হয়তো ঠিক মতো ভাঙছে না শরীরে, যাকে বলে ম্যালডাইজেশন। অথবা ভাঙার পর শরীর সেটাকে শোষণ করতে পারছে না, ম্যাল অ্যাবজর্পশন। ও আচ্ছা। এর পেছনে মূল কারণ প্রধানত দুটো হতে পারে। এক, হয়তো অগ্নাশয় বা প্যানক্রিয়াস যথেষ্ট পাচক রস এনজাইম তৈরি করছে না, তার প্যানক্রিয়াসের সমস্যা। হ্যাঁ। অথবা দুই, ক্ষুদ্রান্ত্রে স্মল ইন্টেস্টাইনে ব্যাকটেরিয়ার সংখ্যাটা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। তার খাবারটা ঠিকমতো হজম না হয়ে যখন বৃহদান্ত্রে লার্জ ইন্টেস্টাইনে পৌঁছচ্ছে, তখন সমস্যাটা হচ্ছে। একদম। অপরিপাকৃত খাবার, বিশেষ করে ধরুন ফ্যাট বা কিছু শর্করা, যখন ভাঙা ছাড়াই বৃহদন্ত্রে পৌঁছয়, সেখানকার যে স্বাভাবিক ব্যাকটেরিয়া তারা সেগুলোকে গাঁজন বা ফার্মেন্টেশন করতে শুরু করে। এর ফলেই কিন্তু প্রচুর গ্যাস তৈরি হয়। আর খাবার যেহেতু পুরোপুরি ভাঙছে না, তাই মলের সাথে তার অংশবিশেষ দেখা যেতে পারে। তো যেটা সাধারণ গ্যাস অম্বল ভাবা হচ্ছে, সেটা আসলে অগ্নাশয়ের এনজাইম তৈরির ক্ষমতা বা অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্যে একটা বড়সড় গড়বড় হতে পারে। আচ্ছা, তাহলে ব্যাপারটা একটু খুলে আলোচনা করা যাক। এই সমস্যার সম্ভাব্য মূল কারণগুলো কি কি হতে পারে, আপনি যে দুটো বললেন? হ্যাঁ, প্রধান সন্দেহভাজন বলতে গেলে দুটো। প্রথমটা হলো এক্সোক্রাইন প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি, সংক্ষেপে আমরা বলি ইপিআই। এখানে অগ্নাশয়, যেটা আমাদের হজমের মূল এনজাইম তৈরির কারখানা, সে যথেষ্ট পরিমাণে লাইপেজ, প্রোটিজ, অ্যামাইলেজ এই এনজাইমগুলো তৈরি করতে পারে না। আচ্ছা, লাইপেজ ফ্যাট হজমের জন্য, তাই তো? একদম। লাইপেজ ফ্যাট, প্রোটিন আর অ্যামাইলেজ কার্বোহাইড্রেট বা শর্করা হজমের জন্য। তো ইপিআইতে এই এনজাইমগুলোই কম তৈরি হয়, বিশেষ করে ফ্যাট হজমের এনজাইম লাইপেজ। আর এই ইপিআই বোঝার কোনো নির্দিষ্ট বিশেষ লক্ষণ আছে কি? হ্যাঁ, ইপিআইয়ের একটা বেশ গুরুত্বপূর্ণ উপসর্গ হল স্টিয়াটোরিয়া। স্টিয়াটোরিয়া, সেটা কি? মলটা খুব বেশি তৈলাক্ত, ফ্যাকাশে রঙের, বেশ দুর্গন্ধযুক্ত হয় আর অনেক সময় জলেও ভাসে। ও আচ্ছা। এমনটা হয় কারণ শরীর ফ্যাটটাকে হজম করে শুষে নিতে পারছে না। এর সাথে প্রায়শই দেখা যায় অকারণে ওজন কমে যাওয়াটাও। আচ্ছা, বুঝলাম। এটা গেল ইপিআই। আর দ্বিতীয় সম্ভাব্য কারণটা কি বললেন? দ্বিতীয়টা হলো ক্ষুদ্রান্ত্রে ব্যাকটেরিয়ার অতিরিক্ত বৃদ্ধি, সিবো যাকে বলে, স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। সিবো? হ্যাঁ, স্বাভাবিক অবস্থায় আমাদের ক্ষুদ্রান্ত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা কিন্তু বেশ কম থাকে, কিন্তু সিবোতে এই সংখ্যাটা অস্বাভাবিকভাবে অনেক বেড়ে যায়। কিন্তু ব্যাকটেরিয়া বাড়লে হজমে সমস্যা হবে কেন? সাধারণত তো আমরা ভাবি ব্যাকটেরিয়া হজমে সাহায্য করে। ঠিক। এটা একটা মজার ব্যাপার। বৃহদন্ত্রের ব্যাকটেরিয়া হজমে সাহায্য করে, কিন্তু ক্ষুদ্রান্ত্রে অতিরিক্ত ব্যাকটেরিয়া কিন্তু সমস্যা তৈরি করে। কি রকম? এরা এই অতিরিক্ত ব্যাকটেরিয়াগুলো ফ্যাট হজমের জন্য খুব জরুরি একটা জিনিস, পিত্ত লবণ বা বাইল সল্টস, সেগুলোকে ভেঙে দেয়। ফলে ফ্যাট ঠিকমতো হজম হতে পারে না। তাছাড়াও এরা ক্ষুদ্রান্ত্রের ভেতরের যে লাইনিং বা আস্তরণ, সেটাকেও ক্ষতি করতে পারে, যার ফলে সার্বিকভাবে পুষ্টি শোষণ নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন ব্যাহত হয়। আচ্ছা। সিবোর ক্ষেত্রে তাই উপসর্গগুলো একটু অন্যরকম, যেমন খুব বেশি গ্যাস, পেট ফাঁপা, পেটে একটা অস্বস্তি, কখনো ডায়রিয়া, কখনো বা কোষ্ঠকাঠিন্য। হজমের গণ্ডগোলটা অন্যভাবে হচ্ছে। হ্যাঁ। আর সিবোর ক্ষেত্রে একটা বড় সমস্যা হলো এই অতিরিক্ত ব্যাকটেরিয়াগুলো ভিটামিন B12 নিজেরাই খেয়ে ফেলে, ব্যবহার করে ফেলে। বলেন কি? হ্যাঁ, ফলে শরীরে ভিটামিন B12 এর অভাব দেখা দিতে পারে, যার থেকে ক্লান্তি, স্নায়বিক দুর্বলতা এইসব সমস্যা হতে পারে। তাহলে ইপিআই আর সিবো দুটোতে গ্যাস আর হজমের সমস্যা হচ্ছে, কিন্তু ভেতরের কারণ আর পুরো প্রক্রিয়াটাই বেশ আলাদা। একদম আলাদা। আচ্ছা, অন্য কিছু কি হতে পারে? যেমন ধরুন সিলিয়াক ডিজিজ বা ল্যাকটোজ ইনটলারেন্স,
এগুলোর সাথে কি গুলিয়ে ফেলার সম্ভাবনা থাকে? হ্যাঁ, অবশ্যই পারে। সিলিয়াক ডিজিজে যেমন গ্লুটেনযুক্ত খাবার খেলে ক্ষুদ্রান্ত্রের ক্ষতি হয়, হজমের সমস্যা হয়, ল্যাকটোজ ইনটলারেন্সে দুধ বা দুগ্ধজাত খাবার খেলে সমস্যা হয়। এদের নির্দিষ্ট ট্রিগার আছে। ঠিক, এদের নির্দিষ্ট ট্রিগার থাকে, আর উপসর্গগুলো হয়তো একটু অন্যরকম। কিন্তু যখন এই দীর্ঘস্থায়ী গ্যাস আর মলের সাথে অপরিপাকৃত খাবারের এই যুগ্ম উপসর্গটা মানে দুটো একসাথেই চলছে অনেকদিন ধরে, তখন ইপিআই বা সিবোর সম্ভাবনাই বেশি করে খতিয়ে দেখতে হয়। বুঝলাম। এই জায়গাটাতেই তাহলে সঠিক রোগ নির্ণয়টা খুব জরুরি হয়ে পড়ছে, কারণ এদের চিকিৎসা তো নিশ্চয়ই আলাদা। সম্পূর্ণ আলাদা। আর এখানেই আসল গুরুত্বটা। ইপিআই নির্ণয়ের জন্য একরকম পরীক্ষা, যেমন মলের এলাস্টিস টেস্ট, সিবো নির্ণয়ের জন্য আবার অন্য পরীক্ষা, যেমন হাইড্রোজেন ব্রেথ টেস্ট। আচ্ছা। আর চিকিৎসাও পুরোপুরি ভিন্ন। ইপিআই এর জন্য দরকার হয় প্রেসক্রিপশন ভিত্তিক প্যাঙ্ক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি, সংক্ষেপে পিইআরটি। পিইআরটি মানে এনজাইম ক্যাপসুল? হ্যাঁ, মানে বাইরে থেকে সেই জরুরি এনজাইমগুলো ক্যাপসুলের মাধ্যমে নেওয়া, যা শরীর তৈরি করতে পারছে না। আর সিবোর চিকিৎসায় সাধারণত বিশেষ অ্যান্টিবায়োটিক লাগে, যেমন ধরুন রিফাক্সিমিন, যা ক্ষুদ্রান্ত্রের ওই অতিরিক্ত ব্যাকটেরিয়াগুলোকে কমায়। কিন্তু বাজারে তো আজকাল অনেক রকম হজমের এনজাইম বা প্রোবায়োটিক পাওয়া যায়। অনেকেই তো সেগুলো খান, গ্যাস অম্বল হলেই কিনে নেন। সেগুলো কি এক্ষেত্রে যথেষ্ট নয়? কেন এত জটিল রোগ নির্ণয় বা চিকিৎসার দিকে যেতে হবে? এটা খুব ভালো প্রশ্ন। দেখুন, সাধারণ হালকা বদহজম বা মাঝে মাঝে গ্যাসের সমস্যায় ওভার দ্য কাউন্টার এনজাইম বা কিছু প্রোবায়োটিক মানে ভালো ব্যাকটেরিয়ার ক্যাপসুল হয়তো সাময়িক আরাম দিতে পারে। কিন্তু ইপিআই বা এসআইবিওর মতো সুনির্দিষ্ট এবং গভীর সমস্যার ক্ষেত্রে এগুলো কিন্তু মূল চিকিৎসার বিকল্প হতে পারে না, বুঝলেন তো? আচ্ছা। কারণ ইপিআইতে যে নির্দিষ্ট এনজাইমের অভাব হচ্ছে তা পূরণ করতে ওই প্রেসক্রিপশন নির্ভর পিইআরটি লাগে। সাধারণ এনজাইমে সেই কাজটা হয় না। আর এসআইবিওতে ব্যাকটেরিয়ার ভারসাম্য ফেরাতে নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক বা অন্য বিশেষ চিকিৎসার দরকার হয়। শুধু প্রোবায়োটিকে সবসময় কাজ হয় না, বরং কখনো কখনো সমস্যা বাড়াতেও পারে। ও হ্যাঁ, খাদ্যাভ্যাসের পরিবর্তনও খুব জরুরি, যেমন ধরুন কম ফডম্যাপ ডায়েট। ফডম্যাপ ডায়েট? হ্যাঁ, মানে এমন কিছু শর্করা আছে যা ক্ষুদ্রান্ত্রে সহজে শোষিত হয় না আর গ্যাস তৈরি করে। যেমন ধরুন ফলের চিনি ফ্রুক্টোজ, দুধের চিনি ল্যাকটোজ, বা কিছু গম জাতীয় খাবারে থাকে। এগুলো বাদ দিলে সিবো বা আইবিএস এর ক্ষেত্রে অনেক সময় উপকার পাওয়া যায়। আইবিএস মানে ইরিটেবল বাউল সিন্ড্রোম? হ্যাঁ, তবে এই সব কিছুই কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে মানে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের পরামর্শ মেনে করা উচিত। ঘরোয়া টোটকা যেমন ধরুন মৌরি ভেজানো জল বা আদা, এগুলো সাময়িক স্বস্তি হয়তো দেয়, কিন্তু মূল কারণের সমাধান করে না। তাহলে এর আসল গুরুত্বটা কোথায় দাঁড়াচ্ছে? মানে যদি সঠিক চিকিৎসা না হয়, তাহলে দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে? শুধু কি পেটের অস্বস্তি? না, শুধু পেটের অস্বস্তি নয়। যদি আমরা একটু বড় ছবিটা দেখি, তাহলে ম্যাল অ্যাবজর্পশনের সবচেয়ে বড় ঝুঁকি হল অপুষ্টি। শরীর জরুরি পুষ্টিগুলো, বিশেষ করে ফ্যাট দ্রবণীয় ভিটামিন মানে ভিটামিন এ, ডি, ই, কে আর ভিটামিন বি12, এগুলো ঠিক মতো শোষণ করতে পারে না। এর ফলে শুধু হজমের সমস্যা নয়, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের উপরও প্রভাব পড়ে। ত্বকের সমস্যা হতে পারে, চুল পড়তে পারে, রক্তাল্পতা বা অ্যানিমিয়া হতে পারে, স্নায়ুর সমস্যা হতে পারে। এত কিছু? হ্যাঁ, এমনকি হাড় দুর্বল হয়ে যেতে পারে মানে অস্টিওপোরোসিস। কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিও বাড়তে পারে। এই ম্যাল অ্যাবজর্পশনের ফলেই কিন্তু ওজন কমতে থাকে, যেটা আমরা ইপিআই আর সিবো দুটো ক্ষেত্রে বলছিলাম একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। আচ্ছা। আরেকটা জিনিস মনে রাখতে হবে, মানসিক চাপও কিন্তু হজমের সমস্যাকে বাড়িয়ে দিতে পারে। কারণ আমাদের অন্ত্র আর মস্তিষ্কের মধ্যে একটা গভীর যোগাযোগ আছে, যাকে বলে গাট ব্রেন অ্যাক্সেস। বোঝা গেল। তার মানে দীর্ঘ সময় ধরে পেটে গ্যাস হওয়া আর মলের সাথে খাবার বেরিয়ে আসার মতো উপসর্গকে একেবারেই হালকাভাবে নেওয়া উচিত নয়। একদমই নয়। এটা হয়তো হজম প্রক্রিয়ার গভীরে ইপিআই বা সিবোর মতো কোনো গুরুতর সমস্যার ইঙ্গিত হতে পারে। তাই সাধারণ বদহজম ভেবে দিনের পর দিন কষ্ট না পেয়ে একজন বিশেষজ্ঞ মানে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের পরামর্শ নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। একদম। কারণ যত তাড়াতাড়ি কারণটা ধরা পড়বে, তত তাড়াতাড়ি সঠিক চিকিৎসা শুরু করা যাবে
আর দীর্ঘমেয়াদী জটিলতাগুলো এড়ানো যাবে। আজকের এই আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হলো, আমাদের হজমতন্ত্রের স্বাস্থ্য কিন্তু শুধু পেটের আরাম বা অস্বস্তির মধ্যেই সীমাবদ্ধ নয়। এটা আমাদের সার্বিক পুষ্টি, আমাদের হাড়ের জোর, এমনকি আমাদের মানসিক অবস্থার উপরেও সরাসরি প্রভাব ফেলে। শরীর আর মনের এই যে একটা গভীর আন্তঃসংযোগ, এটা নিয়ে বোধহয় আমাদের সবারই আরও একটু ভাবা উচিত, তাই না? অবশ্যই, খুবই গুরুত্বপূর্ণ একটা দিক।